রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষ। কোর্স শিরোনাম প্রাচ্যের রাষ্ট্রচিন্তা। কোর্স কোড 22-19-07। আলোচ্য বিষয় কৌটিল্যের রাষ্ট্রদর্শন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার আয়োজনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জুলফিকার আলী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ডাক্তার আব্দুর রাজ্জাক, মিউনিসিপ্যাল কলেজ, যশোর। এই ভিডিওটি একযোগে দেখা যাবে আমার টাইমলাইনে, DARMC পলিটিক্যাল সায়েন্স এই ফেসবুক পেজে এবং চ্যানেল জেড ইউটিউব চ্যানেলে। চ্যানেল জেড সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। কৌটিল্যের রাষ্ট্রদর্শন। রাষ্ট্র সম্পর্কে দার্শনিক চিন্তাভাবনাই হচ্ছে রাষ্ট্রদর্শন। রাষ্ট্র কি? রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কিভাবে? রাষ্ট্রের প্রকৃতি কি? রাষ্ট্রের কার্যাবলী কি? অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত দার্শনিকদের যে কোনো চিন্তাভাবনাই হচ্ছে রাষ্ট্রদর্শন। শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছ যে কৌটিল্য প্রাচীন ভারতের একজন শ্রেষ্ঠ দার্শনিক। তোমরা আরও জেনেছ যে কৌটিল্য রচিত অর্থশাস্ত্র নামক গ্রন্থখানি রাষ্ট্র শাসন সংক্রান্ত অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থে কৌটিল্য তার রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করেছেন। আমরা এখন পয়েন্ট আকারে কৌটিল্যের রাষ্ট্রদর্শন নিয়ে আলোচনা করব। পয়েন্টগুলো প্রথমে বলে নিই। রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের প্রকৃতি, রাজনীতি ও নৈতিকতার সম্পর্ক, রাষ্ট্রের সরকার পদ্ধতি ইত্যাদি। আর সবার উপরে দেব ভূমিকা এবং সবশেষে দেব উপসংহার। শিক্ষার্থীবৃন্দ, এখন একে একে পয়েন্টগুলো আলোচনা করা যাক। প্রথমেই ভূমিকা। কৌটিল্য প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক। তার রচিত অর্থশাস্ত্র রাষ্ট্রবিজ্ঞানের ভাণ্ডারে এক অমূল্য সম্পদ। এই গ্রন্থের মাধ্যমে আমরা তার রাষ্ট্রদর্শন সম্পর্কে জানতে পারি। রাষ্ট্রের উৎপত্তি। প্রাচীন ভারতের কতগুলি বিখ্যাত গ্রন্থ হল শতপথ ব্রাহ্মণ, মনুস্মৃতি, মহাভারত প্রভৃতি। ওইসব গ্রন্থে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। আর কৌটিল্য ওই সকল বিশ্লেষণ তার অর্থশাস্ত্রে পর্যালোচনা করেছেন। প্রাচীন ভারতে মনু কিভাবে রাজা হয়েছিলেন সেই প্রেক্ষাপট টেনে এনে তিনি রাষ্ট্রের উৎপত্তির মতবাদ ব্যাখ্যা করেন। তিনি বলেন, প্রাচীন ভারতের দুর্বল জনগণ বলবানদের দ্বারা শোষিত হচ্ছিল। এমত অবস্থায় তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মনুকে তাদের রাজা হিসেবে ঘোষণা করে। তারা তাদের ভূমির উৎপাদনের 6/1 এবং সকল বাণিজ্য পুঁজির 1/10 অর্থাৎ 10/1 মনুকে দেয়ার ঘোষণা দেয়। আর মনুও রাজার দায়িত্ব গ্রহণ করেন। এভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, মনু রাজা হয়েছেন একটি চুক্তির মাধ্যমে। তোমরা আধুনিক কালে যে হবস, লক এবং রুশোর চুক্তি সম্পর্কে জানো, সেই চুক্তির সাথে এই চুক্তির কিছুটা মিল রয়েছে। রাষ্ট্রের উপাদান। প্রাচীন হিন্দু রাজনৈতিক চিন্তাবিদেরা রাষ্ট্রের 7টি উপাদান রয়েছে বলে তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। এসব উপাদানকে প্রকৃতি, অঙ্গ বা আত্মা বলেও অভিহিত করা হয়।
রাষ্ট্রের উপাদান সম্পর্কিত এই মতবাদ সপ্তাঙ্গ মতবাদ বলেও পরিচিত। 7টি উপাদান থাকার কারণে এরূপ নামকরণ। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রের এই 7টি অঙ্গের নামও লিপিবদ্ধ করেন। এগুলো হচ্ছে: 1. রাজা বা শাসক বা স্বামী। কৌটিল্য রাজাকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান বলে গণ্য করেন, কারণ রাজাই রাষ্ট্রের পরিচালক। 2. মন্ত্রীবর্গ বা অমাত্য। মন্ত্রীবর্গ রাজাকে তার দায়িত্ব পালনে পরামর্শ দান করেন। কৌটিল্যের মতে সহকারীগণের সাহায্য নিয়েই রাজ্য শাসন সম্ভব। 3. জনপদ। জনপদ বলতে ভূখণ্ড ও জনসমষ্টি উভয়কেই বোঝায়। জনপদ রাষ্ট্রের জন্য অপরিহার্য। 4. দুর্গ। কৌটিল্যের মতে রাজাকে অবশ্যই তার রাজ্যের চারিদিকেই দুর্গ নির্মাণ করতে হবে। তার মতে রাজস্ব, সৈন্যবাহিনী, যুদ্ধ পরিচালনা, মিত্রদের নিকট হতে সাহায্য গ্রহণ, শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা ইত্যাদি সব কিছুই দুর্গের উপর নির্ভর করে। দুর্গ সুরক্ষিত না হলে অন্যরা কোষ ছিনিয়ে নেবে। সুদৃঢ় দুর্গে আশ্রয় গ্রহণকারী রাজা রাজস্ববিহীন অবস্থায় থাকলেও তাকে নির্মূল করা যায় না। 5. কোষ। কোষ বলতে অর্থাগার বা কোষাগারকে বোঝানো হয়েছে। কৌটিল্যের মতে ন্যায়সঙ্গত ও বৈধভাবে সংগৃহীত ধনসম্পদ রাজার কাছেই থাকবে। 6. সৈন্যবাহিনী বা বল বা দণ্ড। সৈন্যবাহিনীকে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে গণ্য করা হয়, কারণ এ বাহিনীর সাহায্যেই রাজা তার নিজস্ব প্রজা ও শত্রু উভয়কেই নিয়ন্ত্রণে রাখতে পারে। 7. মিত্র। মিত্র বলতে সাধারণভাবে সুহৃদদের কথাই উল্লেখিত হয়েছে। প্রয়োজনের সময় সাহায্য সহযোগিতার জন্য যে প্রস্তুত থাকে এবং যার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো আশঙ্কা থাকে না, সে হলো মিত্র। পক্ষান্তরে যারা লোভী, স্বার্থান্বেষী, অন্যায়কারী ও দুষ্কৃতিকারী, তারা হলো শত্রু। রাষ্ট্রের উদ্দেশ্য বা লক্ষ্য। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সুনির্দিষ্ট আলোচনা করেছেন। তার মতে রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য বা উদ্দেশ্য 3টি, যথা: 1. পুণ্য অর্জন, 2. সম্পদ অর্জন ও 3. আনন্দ অর্জন, এবং এসবের ভিত্তিতে মানবজীবনের পূর্ণতা সাধন। কৌটিল্যের মতে আইন শৃঙ্খলা রক্ষা করা বা কেবল পুলিশি তৎপরতা চালানোই রাষ্ট্রের লক্ষ্য নয়। জীবন, সম্পদ, ইজ্জতের রক্ষণাবেক্ষণে রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। ব্যক্তিকে তার আত্মবিকাশে, জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করাই রাষ্ট্রের মহত্তর লক্ষ্য। তার মতে রাষ্ট্রের তাৎক্ষণিক লক্ষ্যসমূহ হচ্ছে: 1. নিজ পরিবারের মধ্যে রাজার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা। 2. সমাজবিরোধী দুষ্কৃতিকারীদের হাত থেকে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান করা। 3. দৈব বা আকস্মিক বা প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণকে সহায়তা দান করা। 4. গুপ্ত অপরাধী ও রাষ্ট্রের শত্রুদের নির্মূল করা। 5. প্রশাসনের আর্থসামাজিক ও সামরিক প্রয়োজন মেটানোর জন্য এবং দক্ষ আমলা ব্যবস্থা গড়ে তোলার জন্য গ্রাম ও নগরের রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা। 6. জাতীয় স্বার্থ সংরক্ষণ, শক্তি ও সাফল্য অর্জন এবং বহিঃশত্রুর ক্ষতি সাধন করে অগ্রগতি অর্জনের বিঘোষিত নীতি বাস্তবায়নের জন্য পররাষ্ট্রনীতি গ্রহণ করা ইত্যাদি। রাষ্ট্রের প্রকৃতি। কৌটিল্য তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ না করলেও
এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি রাষ্ট্রের যে প্রকৃতি বর্ণনা করেন তাতে তার রাষ্ট্র আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের সাথে সাদৃশ্যপূর্ণ। তিনি স্পষ্টতই বলেন যে রাষ্ট্র স্বাভাবিকভাবেই অনাথ শিশু, নিঃসন্তান মহিলা এবং বৃদ্ধ, অক্ষম ও রোগাক্রান্ত ব্যক্তিদের ভরণপোষণের ব্যবস্থা করবে। কৌটিল্য রাষ্ট্রের আর্থসামাজিক কার্যাবলীর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রয়োজনের সময় কৃষককে বীজ, গবাদি পশু ও বিনিয়োগ প্রদান করতে রাজাকে উপদেশ দেন। একইভাবে তিনি মত প্রকাশ করেন যে খাল খনন ও সেচ ব্যবস্থা চালু করা রাষ্ট্রের দায়িত্ব। এ প্রসঙ্গে এন.সি. বন্দ্যোপাধ্যায় বলেন, কৌটিল্যের রাষ্ট্র লক্ষ্য ও কার্যাবলীর দিক দিয়ে অর্থনৈতিক কল্যাণ রাষ্ট্রই ছিল। রাষ্ট্রের কার্যাবলী কী হবে তা নিয়ে যুগ যুগ ধরে বিরোধ চলে আসছে। একদল রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন রাষ্ট্রের কাজ খুবই সীমিত থাকা উচিত। পক্ষান্তরে অন্য দল মনে করেন রাষ্ট্রের কাজ ব্যাপক হওয়া উচিত। তবে প্রাচীন ভারতে এ ধরনের কোনো সমস্যা ছিল না, কারণ তখন নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল এবং নিরঙ্কুশ রাজতন্ত্রের অধীনে রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রেই তার কার্যাবলী বিস্তৃত করেছিল। ইতপূর্বে রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করতে গিয়ে দেখেছি যে কৌটিল্যের রাষ্ট্রদর্শনে রাষ্ট্র ছিল কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রের এই ধারণা আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। অতএব জনগণের কল্যাণ নিশ্চিত করতে কৌটিল্যের রাষ্ট্র বহুমুখী কার্যাবলী সম্পাদন করে। এগুলো একে একে আলোচনা করছি। 1. জনগণ ও সম্পত্তির নিরাপত্তা বিধান। কৌটিল্যের মতে জনগণ এবং জনগণের সম্পত্তির নিরাপত্তা বিধানই রাষ্ট্রের সর্বপ্রধান কাজ। এজন্য রাষ্ট্রকে সকল প্রকার সমাজবিরোধী কার্যক্রম প্রতিরোধ করতে হবে। সমাজবিরোধী কার্যক্রম হল চুরি, ডাকাতি, খুন, প্রতারণা ইত্যাদি। এছাড়া বন্যা, খরা, দুর্ভিক্ষ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করাও রাষ্ট্রের কাজ। আর সেটা করতে যে বিশেষ করে অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে রাষ্ট্রের কূটনীতি, অসততা, ভণ্ডামি, এমনকি গুপ্ত হত্যাও সমর্থনযোগ্য। কৌটিল্য সমাজে প্রচলিত ধর্ম ও বর্ণ ব্যবস্থাকে যথাযথভাবে সংরক্ষণ করার উপরও গুরুত্ব আরোপ করেছেন। 2. উন্নয়নমূলক কাজ। কৌটিল্যের মতে রাষ্ট্র সকল প্রকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন করবে, যেমন বাঁধ নির্মাণ, অনাবাদি জমির চাষাবাদের ব্যবস্থা করা, গোচারণ ও ভূমির সুবিধা, সেচ ব্যবস্থা ইত্যাদি। 3. অর্থনৈতিক কাজ। আধুনিক রাষ্ট্রে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যেসব কাজ আমরা লক্ষ্য করি, কৌটিল্যের রাষ্ট্রের মধ্যেও ঠিক সেসব কাজ আমরা লক্ষ্য করি, অর্থাৎ সব ধরনের কাজ তিনি তার রাষ্ট্রকে করতে বলেছেন। 4. সামাজিক কাজ। শিক্ষা দীক্ষা, ধর্ম বর্ণ রক্ষা, দরিদ্র গর্ভবতী নারী, এতিম অসহায় শিশু, বয়স্ক বা বৃদ্ধ কিংবা প্রতিবন্ধী সব শ্রেণীর নাগরিকের সামাজিক কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের কাজ। সরকার পদ্ধতি। আগেই আলোচনা করা হয়েছে যে কৌটিল্যের রাষ্ট্রের সরকার পদ্ধতি হবে নিরঙ্কুশ রাজতান্ত্রিক। অতএব রাজাই সকল ক্ষেত্রে সর্বময় ক্ষমতা ভোগ করবে। উপসংহার। ইউরোপে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। তিনি ধর্ম ও নৈতিকতার বেড়াজাল থেকে রাজনীতিকে মুক্ত করেছিলেন। বহু ক্ষেত্রে কৌটিল্যের সঙ্গে তার সাদৃশ্য লক্ষণীয়। কৌটিল্য হচ্ছেন ম্যাকিয়াভেলির অগ্রদূত। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ কৌটিল্যের রাষ্ট্রদর্শন নিয়ে আলোচনা শুনলে। পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি।
সবাইকে ধন্যবাদ।